এই কোন বোর্ডে চাইছো সত্যি করে কও। এই কথা কচ্ছ না কেন? কিছু কলো বুবা মনে হয়, কিছুই তো কয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখছিলেন হাওয়া মুভির ট্রেইলার, কিন্তু তুই তো জ্যান্ত ভাই মানুষ। যা এরই মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে, প্রশংসায় ভাসছে সারা দেশে। নাগুরে ডাক। নাগুরের সাইজ দিবা? আমাদের আজকের প্রসঙ্গ হাওয়া সিনেমা সহ অন্যান্য ওয়েব সিরিজ। প্রথমেই হাওয়া মুভিটির গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাকে তাহলে তো কোনো মাছ ওঠা নাই। হাওয়া মুভির গল্পে আপনারা কি পেয়েছেন আমি জানি না, তবে আমি এতে এক্সট্রিমিজমকে আরো এক্সট্রিম লেভেলে দেখানো ছাড়া অন্য কিছু পাইনি। জেলেদের মাছ ধরে চোরাই পথে বিক্রি করা, চুরির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব এবং পিতৃহত্যার প্রতিশোধ নিতে নারী চরিত্রে এক্সট্রিম লেভেলের জিঘাংসাই ছবির মূল স্টোরি। পূর্ণদৈর্ঘ্য ছবিটি প্রকাশের আগে 2 মিনিট 25 সেকেন্ডের একটি ট্রেলার প্রচার পায়। তাতে দেখা যায় সমুদ্রে একটি বোটে গাদাগাদি করে বসা চঞ্চল, শরীফুল, রাজ সহ অন্যরা। শুরুতেই চঞ্চলের রহস্যময় সংলাপ, এই এই কোন বোট থেকে কোন আইছো, বোর্ডে চাইছো সত্য করে সত্যি কও, করে কও। কথা কচ্ছ না কেন? এই কথা কচ্ছ এরপরে না কেন? একটি টর্চ লাইটের আলো পড়ে একটি মেয়ের মুখে। এই মেয়েটি নায়িকা নাজিফা তুষি। বুবা মনে হয়, কিছুই তো কয় না। তারপর যথাসাধ্য চেষ্টা করা হয়েছে সিনেমাটাকে রহস্যময় করে তুলতে এই দরিয়ায় কত এবং রোমাঞ্চকর করে তুলতে, কিন্তু তবে পুরো চেষ্টাটাই মনে হয়েছে আরোপিত, ন্যাচারাল নয়। বলা হয়ে থাকে জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা হাওয়া, কিন্তু বাস্তবে এরকম কোনো মিথের কথাই আমরা জানি না। সমুদ্রের বা নদী জীবনের মিথ হচ্ছে জলপরী, মৎস্যকন্যা, শিশু ইত্যাদি, যার কোনোটার সাথেই এর মিল নেই। এখানে জেলেদের জালে ওঠা গুলতের সাথে মৎস্যকন্যা বা জলপরী মিথের কোনো আমাকে মিল তাহলে তো নেই। কোনো মাছ ওঠা এছাড়া সমুদ্র দেবতা পোসাইডন তথা গ্রিক মিথের সঙ্গেও কোনো মিল নেই। প্রাচীন গ্রিসের নাবিক বা জেলেরা উত্তাল সমুদ্রে প্রচণ্ড ঝড় বা ঢেউয়ের কবলে পড়লে করজোড়ে সমুদ্র দেবতা পোসাইডনের নিকট প্রার্থনা করত। গ্রিক পুরাণে তিনি বন্যা, খরা ও ভূমিকম্পের দেবতা হিসেবেও সুপরিচিত। চোখ ধাঁধানো সুবিশাল এক রাজপ্রাসাদে তার রাজকীয় বসবাস, যা সমুদ্রের নিচে অবস্থিত। পরকীয়া ও বহু ভালোবাসায় জিউসের থেকে কোনো অংশে কম ছিলেন না তার ভাই পসাইডন। গ্রিক পুরাণের আনাচে কানাচে ছড়িয়ে আছে তার প্রেমোপাখ্যান। প্রিয়তমার তালিকায় রয়েছে অ্যামফ্রিডিটে, দিমিতির, আফ্রোদিতি, মেডুসা, থিউফানে সহ বহু রমণী। যদি মিল খোঁজা হয় তাহলে নায়ক চরিত্রের সঙ্গে এবং নৌকায় থাকা অন্যান্য জেলেদের চরিত্রের সঙ্গে এখানকার কিছু মিল পাওয়া যেতে পারে। তবে এরকম মিল তো যে কোনো পুরুষ চরিত্রের সাথেই মানানসই। এই যৌন আকর্ষণ কোনো মিথ নয়, বরং চরমতম বাস্তবতা। বরং মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কুবের ও কপিলার যৌন আকর্ষণের সঙ্গেই বেশি তুলনীয়। তামুক ভালাই আছে মাঝি। কিন্তু হাওয়া ছবির কথিত মিথ আমি এতে খুঁজে পাইনি, বরং গভীর সমুদ্রে একদল জেলে ও এক নারীকে ঘিরেই গল্প। মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হন তারা। কখনো উত্তাল সমুদ্রে, কখনো মানুষের আচরণে ভর্তি হয়ে ওঠে সমুদ্রের চেয়েও ভয়ঙ্কর। সমুদ্র ঝড়ে মাঝিদের অবস্থান, মাছ না ওঠা, সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া এক নারীকে নিয়ে ঘটতে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা। একসময় পুরো ট্রলারেই বেঁধে যায় হাঙ্গামা। নারী চরিত্রটি কালো জাদুর আশ্রয় নিয়ে পানিতে ডুবে ডুবে বোটে এসে পৌঁছায়, কারণ তার টার্গেট পিতৃহত্যার প্রতিশোধ। চান মাঝি তথা চঞ্চল অনেক আগে তার পিতাকে হত্যা করেছেন, সেই প্রতিশোধ নিতেই মেয়েটি বোটে আসে এবং সে কালো জাদু জানে। কালো জাদুর মাধ্যমে সে নানান অঘটন ঘটায় জেলেদের জন্য, বিপদ ডেকে আনে। অন্যদিকে নিজের রূপ যৌবন দ্বারাও বোটের মাঝে তৈরি করেন নানান হই হাঙ্গামা। এরপর নানান নৃশংস খুন খারাপি শেষে এবং সাপের কামড়ে একে একে সবাই মারা যায়। অবাস্তব জিনিসকে গেলানোর জন্য অবশ্য এখানে কালো জাদুকে ব্যবহার করা হয়েছে। অবশ্য ট্রেলার তৈরিতে যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন নির্মাতা। ট্রেলার দেখে মনে হতে পারে এখানেই পুরো গল্প, এবং এমন একটা আকর্ষণ এতে সৃষ্টি করা হয়েছে যে দর্শক প্রলুব্ধ বা প্ররোচিত হয়ে হলে ছুটে যাবে
বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এটাই প্রধান টার্গেট, যে কিভাবে দর্শককে সিনেমা হলে টেনে আনা যাবে। আর এটা করতে গিয়েই সিনেমাকে অতি সিনেমাটিক এবং অবাস্তব করে তোলা হয়। এক্ষেত্রে ঠিক সেটিই হয়েছে। ছবির রহস্যময়তাকে আরোপিত বা জোর করে রহস্যময় করার চেষ্টা করা হয়েছে। আরোপিত বিভৎসতা দেখানো হয়েছে, অতিমাত্রায় নৃশংসতা দেখানো হয়েছে। এমনকি জেলেদের চিত্রায়ন করা হয়েছে এমনভাবে যেন তারা সমাজের কোনো মানুষ নন, তারা কামরূপ কামাখ্যা বা অতিপ্রাকৃত সমাজের মানুষ। 2022 সালে এসে মানুষ কেন এমন অতিপ্রাকৃত, অবাস্তব এবং অতি জিঘাংসামূলক সিনেমা দেখবে কারণ এই দর্শক তামিল সিনেমায় চরম নৃশংসতা দেখতে দেখতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। একদিকে তামিল সিনেমা যেমন অ্যাকশন মুভির নামে চরমতম নৃশংসতা প্রদর্শন করছে, অন্যদিকে কিছু ওয়েব সিরিজও একই রকম নৃশংসতা, জিঘাংসা, নিষ্ঠুর খুন খারাপি নির্ভর সিরিজ নির্মাণ করছে। আর দর্শক তাতে এক্সট্রিমিটি খুঁজে নিয়ে তৃপ্তি পাচ্ছে। কিন্তু আদৌ কি বাংলাদেশের মানুষ অতটা এক্সট্রিম হয়ে উঠেছে? ওয়েব সিরিজগুলো কি এসব এক্সট্রিমিটি দেখিয়ে সিনেমা বাণিজ্য করে সফল হচ্ছে, নাকি দর্শককে দুষছে পাবলিক পয়সা খরচ করে সিনেমা দেখে না বলে? সবকিছু ছাপিয়ে হাওয়া মুভির একটি গান এখন চরম ভাইরাল, আর সেটি হচ্ছে সাদা সাদা কালা কালা। পরপুরুষ, এই গান গাইতে হলে কোনো নারীকে গাইতে হবে। দ্বিতীয় খটকা হচ্ছে, আসলে কি গানের শব্দটা জানকী নাকি জানকী? জানকী হচ্ছে সীতা। সীতা কিংবদন্তির নায়িকা। তিনি পঞ্চসতীর অন্যতম, মিথিলার রাজা জনকের কন্যা এবং রামচন্দ্রের পত্নী। সীতা রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। হিন্দুদের নিকট রামায়ণ একটি পবিত্র গ্রন্থ। এ কারণে তাদের নিকট সীতা অতি পরিচিত ও পূজনীয় একটি চরিত্র, একজন আদর্শ রমণী এবং পতিব্রতা স্ত্রী হিসেবে শ্রদ্ধার পাত্রী, সতীত্ব ও স্বামী ভক্তির উদাহরণ হিসেবে হিন্দু ধর্মের আদর্শ নারী। যদি গানে এই জানকীকে মিন করা হয় তাহলে গানটার সঠিক রূপ দাঁড়ায়। কারণ সে জানকী বা সীতা বলেই সে তার প্রেমের কথা, ভালো লাগার কথা পরপুরুষ বা কালাপাখিকে বলতে পারেনি। যাই হোক, গানটির বিষয়ে খটকা লাগলে আমি গানের গীতিকার হাশিম মাহমুদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এবং তার বোন দিলারা মাসুদ জানান, গানটি যেভাবে গাওয়া হয়েছে সেভাবেই লেখা, যদিও জানকী বা জানকীর ব্যাপারটা তিনি পুরোপুরি স্পষ্ট করতে পারেননি। তবে তিনিও এই জানকী সীতা কিনা তিনি জানেন না। অতএব গানটির শিল্পমূল্য নিয়ে ঠিক যতটা আগ্রহ জন্মেছিল, শ্রদ্ধা জন্মেছিল, ঠিক ততটাই আশাহত হতে হয়েছে। কারণ কালাপাখি হিসেবে পরপুরুষকে এবং জানকী হিসেবে সীতাকে উপমিত করা হলে গানটির যে শিল্পমূল্য দাঁড়াতো, সাধারণ অর্থে তা দাঁড়ায় না। তা দাঁড়াক বা না দাঁড়াক, গানটি আজ মানুষের মুখে মুখে, গানটি আজ দেশে এবং দেশের বাইরে বাংলাভাষী মানুষের কাছে চরম জনপ্রিয়। দর্শক, এই ছবির পরিচালক মেজবাহুর রহমান সুমন, অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসিরউদ্দিন খান প্রমুখ। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন সুমন নিজেই। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেজবাহুর রহমান সুমন, সুকর্ণ শাহেদ ও জাহিন ফারুক। ছবি সম্পর্কে এটি আমার ব্যক্তিগত পর্যালোচনা। আশা করি অগত্যা কেউ আঘাত নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা। আমি মন পাগেলা বসন্তকালে